আমরা তো এই সাবজেক্টটা প্রায় শেষের দিকে চলে আসছি, যতগুলো ক্লাস হওয়ার কথা অলরেডি 10-11টা ক্লাস হয়ে গেছে। তো লাস্ট ক্লাসগুলোতে আমরা রিঅ্যাক্টিভ টাইপস করেছি, তারপরে ডিসপার্স ডাই করেছি, ডাই ফান্ডামেন্টাল যে বেসিক মেকানিজমগুলো সেগুলো দেখেছিলাম, তাই না? আর সেই লেকচারগুলো আমি তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া আছে, দেখো। আর যদি গ্রুপে না পাও সেক্ষেত্রে পার্সোনালি যোগাযোগ করো, আমি তোমাদের প্রোভাইড করে দেবো। এটা দেখো, আজকে যে ডাইটা করবো সেটা হচ্ছে অ্যাজোরিক ডাই। অ্যাজোরিক ডাই সম্বন্ধে কতটুকু জানো? ধারণা। আচ্ছা, তুমি তো রেগুলার থেকে আসছো, তাই না? আচ্ছা। যারা ডিপ্লোমা তারা চাকরি করা কি ফ্যাক্টরিতে? কোন সেকশন? ফিনিশিং আছে। ফিনিশিং। সো ফিনিশিং এটা ওভেন না নিট? নিটিং ফিনিশিং। নিটিং ফিনিশিং। সাধারণত নিট ফ্যাব্রিক ডাইয়ের ক্ষেত্রে আমরা অ্যাজোরিকটা ইউজটা খুব কম। আর কটনের ক্ষেত্রে বিশেষ করে আমরা তো যে ডাইটা ইউজ করি বলা চলে 90% হচ্ছে আমরা রিঅ্যাক্টিভ ডাই ইউজ করি। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা যেমন হচ্ছে ডেনিম, জিন্স এগুলোর ক্ষেত্রে আমরা ভ্যাক ডাই, সালফার ডাই এগুলো ইউজ করি। আর কিছু ক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট ডাই ইউজ করি, তাই না? ডাইরেক্ট ডাই। আর অ্যাজোরিক ডাইটা খুব কম ক্ষেত্রে ইউজ হয়। তারপর আমরা আসলে দেখি অ্যাজোরিক ডাই এর প্রপার্টিসটা কি, ক্লাসিফিকেশন, তারপরে অ্যাপ্লিকেশন, কোথায় অ্যাপ্লিকেশন করা যায়, এবং বেশ কিছু টার্ম আছে, যেমন অ্যাজোরিক ডাইকে ম্যাজিক কালার বলা হয়, এবং কিভাবে কালারটা ডেভেলপ করে। যখন আমরা দুইটা সিস্টেমে দুইটা স্টেপে ডাইটা কমপ্লিট হয়। একটা হচ্ছে প্রথমে হচ্ছে ন্যাপথলিনেশন করা হয়, তারপর ন্যাপথলিনেশন করার পরে দিন এটা হচ্ছে ডায়াজোটাইজেশন করা হয়, এবং সেইখানে যখন আমরা কাপলিং রিঅ্যাকশনটা কমপ্লিট হচ্ছে তখন অটোমেটিকলি কালার জেনারেট হচ্ছে। এই জন্য অ্যাজোরিক ডাইকে ম্যাজিক কালার বলা হয়। মানে প্রথমে কালার বোঝা যায় না, যখন হচ্ছে এটা কাপলিং কম্পোনেন্ট দ্বারা কাপলিং হয়ে যায় ডাই ফাইবারে, তখন অটোমেটিক টেক্সটাইল ফাইবার অথবা ম্যাটেরিয়ালটা কালার হয়ে যায়। এবং এটা এই জন্য মানে ম্যাজিক্যালি কাজটা করে, 2-3 মিনিটের মধ্যে কালারটা প্রডিউস হয়, শো হয়। এই জন্য এই অ্যাজোরিক আমরা ম্যাজিক কালারও বলি। আমরা ধাপে ধাপে দেখে আসলে যে অ্যাজোরিক ডাই কেন আমরা ইউজ করবো এবং এর প্রপার্টিস, অ্যাপ্লিকেশন, মেকানিজম বিষয়গুলো আস্তে আস্তে দেখি। তো প্রথমে যদি আমরা ইন্ট্রোডাকশন বলি, ইন্ট্রোডাকশনে কি বলা যায় কিছুটা আমি বলেছি, তাই না? যদি এটা আমি ওইভাবে আসি তাহলে অ্যাজোরিক এটা হচ্ছে তোমার insoluble, water insoluble dyes, but this type of dyes can be water soluble by the two different steps. Two different steps আমরা we can use different types of chemical component. একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে কাপলিং কম্পোনেন্ট, আর একটা হচ্ছে বেস। এখানে ন্যাপথল ইউজ করতে পারি কাপলিং কম্পোনেন্ট হিসেবে, আর বেসের ক্ষেত্রে ডায়াজো কম্পোনেন্ট ইউজ করতে পারি। সেটা ডায়াজোনিয়াম সল্ট হতে পারে, মানে ডায়াজো অ্যামিন অথবা এটাকে বলে অ্যারোমেটিক অ্যামিন। এটা এক ধরনের বেস, ক্ষারীয়। অ্যারোমেটিক অ্যামিনটা যখন আমরা ইউজ করতেছি তখন সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে তখন এটা ডায়াজোনিয়াম সল্ট হচ্ছে। ডায়াজোনিয়াম সল্ট দিয়ে যখন আমরা এটাকে কেমিক্যালি ট্রিট করতেছি তখন এটা ডায়াজোনিয়াম সল্টে ডায়াজোটাইজেশন করতেছে এবং কালারটা প্রডিউস করতেছে। তাহলে দুইটা স্টেজে আমরা বলতে পারি অ্যাসিডটাই হচ্ছে ওয়াটার ইনসoluble, পানিতে অদ্রবণীয়, এবং এটাকে যখন আমরা অ্যাপ্লাই করতে চাই টেক্সটাইল ম্যাটেরিয়ালে তাহলে দুইটা স্টেপে আসতে হবে। একটা হচ্ছে ন্যাপথলেশন, মানে ন্যাপথল দ্বারা ট্রিটমেন্ট অথবা ইমপ্রেগমেন্টেশন করতে হবে, দেন এটাকে ডায়াজোটাইজেশন করতে হবে বেস দ্বারা, ক্ষার দ্বারা। সেটা কেমন? ডায়াজো কম্পোনেন্ট হতে পারে। তারপরে এটার एग्जांपल হচ্ছে যেমন অ্যারোমেটিক অ্যামাইনকে যখন আমরা তোমার ডায়াজো কম্পোনেন্ট মানে অর্থাৎ ডায়াজোনিয়াম সল্ট বানাইতে পারি তখন সেটা আমাদের ডায়াজো কম্পাউন্ড হয়ে যাবে।
The color compound formed by the chemical combination of two colorless components is insoluble in water and therefore exhibit extremely good fastness to treatment. যেহেতু এই যে অ্যাজয়েড ডেটা হচ্ছে ওয়াটার ইনসoluble পানিতে অদ্রবণীয়, আবার এখানে যে দুটো কম্পোনেন্ট ইউজ করতেছি ন্যাপথল এবং বেস এগুলো পানিতে অদ্রবণীয়, এগুলোকে দ্রবণীয় ফর্মে নিয়ে এসে দেন টেক্সটাইল ম্যাটেরিয়ালের উপর অ্যাপ্লাই করতে হবে এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালের সাথে যখন একটা বন্ড ক্রিয়েশন করতেছে এরপরে যখন তুমি আবার এগুলো সরায় দিচ্ছ তখন কি হচ্ছে ফাইবারের ভিতরে যে এটা আবার অদ্রবণীয় হয়ে যাচ্ছে, টেক্সটাইল ম্যাটেরিয়াল ডাইং হয়ে গেছে, ডাইং হওয়ার পর দেন এটাকে যখন তুমি প্রসেস কমপ্লিট করতেছো শপিং তারপর আফটার ট্রিটমেন্ট করার পর তুমি ফাইনাল ডাইরেক্ট প্রোডাক্ট পেয়েছো, এটার ভিতরে তখন ওই ফাইবারের ভিতরে এই অ্যাজেডেটা তখন আবার অদ্রবণীয় অবস্থায় আছে, মানে নরমালি অদ্রবণীয় পানিতে দ্রবীভূত হয়, কিন্তু একে তুমি কি করতেছো আদার্স দুইটা কেমিক্যাল দিয়ে দ্রবণীয় করতেছো, সেই দুটোও অদ্রবণীয়, তাকেও আবার বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে দ্রবণীয় করে দিতে হচ্ছে, নিয়ে এসে দেন এটা টেক্সটাইল ম্যাটেরিয়াল ভিতরে যখন পেনিট্রেট হচ্ছে, পেনিট্রেট হওয়ার পরে তখন আবার কি করতেছো আবার এটা কমপ্লিট হয়েছে সবকিছু ওকে ফাইবারের ভিতরে ঢুকে এটা আবার অদ্রবণীয় হচ্ছে, তাহলে ওই ডাইরেক্ট রং করা কাপড়টা যদি দিয়ে গার্মেন্টস বানায় সেটা যদি তুমি হাউস হোল্ড লন্ড্রি বাসা বাড়িতে মানে ময়লা হয়ে ওয়াশ করো তাহলে কি কালারটা উঠবে, উঠে যাবে, কালার ডিলিট করবে, ডিলিট করবে না, তার মানে ফাস্টনেস প্রপার্টিজ রঙের স্থিতিটা অনেক বেশি হবে, এটা একটা ব্রিলিয়ান্ট প্রপার্টিজ এক্সেলেন্ট প্রপার্টিজ অফ অ্যাজোরিক গ্যাস। আর পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে লাইট ফাস্টনেস প্রপার্টিজটা এক্সেলেন্ট এবং ওয়াশিং ফাস্টনেস ও ওয়াটার কালার ফাস্টনেস টু ওয়াশ ওয়াটার এটাও খুবই ভালো, কিন্তু এই অ্যাজোড ডাইগুলিতে আবার যেহেতু এই ডাইসের মানে কেমিক্যাল স্ট্রাকচারটা যদি অ্যানালাইসিস করি তাহলে সেখানে দেখি যে অ্যাজো কোমোফর বেসড ডাই, মনে আছে যে ডাই মেকানিজম করেছিলাম কোমোফর গ্রুপ অক্সোক্রোম গ্রুপ, তাই এই মেইন যে ক্রোমোজেন স্ট্রাকচার ডাইসের অ্যাজোড ডাইসের এটা হচ্ছে অ্যাজো গ্রুপ যুক্ত ডাইস, এই বেসটা হচ্ছে অ্যাজো গ্রুপ, এই জন্য অ্যাজো আর এটার ক্ষেত্রে অ্যাজো যেহেতু হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না ইকো ফ্রেন্ডলি এবং হেলথ হ্যাজার্ডাস, যে কারণে এর মধ্যে অনেক ধরনের অ্যারাউন্ড 24 অ্যামাইন্স গ্রুপ which are responsible for carcinogenic carcinogenic মানে ক্যান্সার জাতীয় ক্যান্সার সংগঠিত করে এই ধরনের কম্পোনেন্ট এর মধ্যে থাকে, যে কারণে 24 অ্যামাইন টাইপের এই কম্পাউন্ডগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে, এটা একটা মানে পরিবেশের জন্য ক্ষতিকর, হিউম্যান বিং বলো অথবা লিভিং অর্গানিজম বলো যেটার জন্য ক্ষতিকর, তাহলে ইন্টারঅ্যাকশন বুঝতে পারছো? এখন আসলে প্রপার্টিজ অফ অ্যাজোটেস, তাহলে ইন্ট্রোডাকশন থেকে কি আমরা প্রপার্টিজ বলতে পারি না? জি স্যার, ইনসoluble ওয়াটার ইনসoluble, আর এটাকে অবশ্যই যদি আমরা টেক্সটাইল ম্যাটেরিয়ালের উপর অ্যাপ্লাই করতে চাই উই মাস্ট ইউজ টু ডিফারেন্ট কম্পোনেন্ট, ওয়ান ইজ কাপলিং কম্পোনেন্ট another is diazo component, কাপলিং কম্পোনেন্ট হিসেবে আমরা উই ক্যান ইউজ দ্য ন্যাপথল, আর ডায়াজো কম্পোনেন্ট হিসেবে ডায়াজোনিয়াম সল্ট, তারপরে এটা আবার কি করতে হবে যেমন অ্যারোমেটিক অ্যামাইন এটা আমরা ইউজ করতে পারি বেস হিসেবে। আচ্ছা, তারপরে আসলে বললাম যে গুড লাইট ফাস্টনেস প্রপার্টিজ, এক্সেলেন্ট ওয়েট ফাস্টনেস প্রপার্টিজ, আর এখানে এই ডায়াসের একটা ইম্পর্টেন্ট লিমিটেশন অথবা ডিসঅ্যাডভান্টেজেস বলতে পারি, সেটা হচ্ছে রাবিং ফাস্টনেসটা ভালো, মোটামুটি যত ধরনের ইনসoluble ডাইস আছে যেমন ভ্যাট ডাই বলেছিলাম আমরা করছিলাম মনে আছে পার্ট 2 তে মনে করেছিলাম, আচ্ছা ভ্যাট ডাইসের হচ্ছে এটার রাবিং ফাস্টনেসটা ভালো, আদার্স ফাস্টনেস প্রপার্টিজ ভালো, কারণ ভ্যাট ডাই ওয়াটার ইনসoluble। আচ্ছা, এটা একটা কমন মেকানিজম দেখো, সাধারণত আমরা এই অ্যাজোড ডাইতে ডাইং করতে হলে আমাদের কি লাগে, একটা ডাইজোনিয়াম কম্পোনেন্ট লাগে আর একটা হচ্ছে কাপলিং কম্পোনেন্ট লাগে, এখানে ডাইজোনিয়াম সল্টের একটা एग्जांपल দেওয়া আছে, এটা হচ্ছে ডাইজোনিয়াম সল্ট, আর এটা কিভাবে প্রোডিউস হচ্ছে এই সল্ট ফর্মেশনটা কিভাবে হচ্ছে আমরা মেকানিজম দেখব, আর কাপলিং কম্পোনেন্ট এখানে ন্যাপথলের স্ট্রাকচারটা তোমরা জানো,
জেনারেল একটা স্ট্রাকচার আমি দেখাই। এটা এখানে কার্বন কয়টা আছে বলো তো? কার্বন আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 তাই না? C10 আছে। হাইড্রোজেন কয়টা আছে? এটা যদি আমরা এভাবে দেখি তাহলে হাইড্রোজেন কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা হাইড্রোজেন আছে 7টা, কারণ হাইড্রোজেন দ্বারা একটা বন্ড ক্রিয়েশন হয়। আর হাইড্রোজেন কয়টা আছে? একটা। তাহলে এটাকে আমরা এভাবে সংক্ষিপ্ত লিখতে পারি, যেমন হচ্ছে এভাবে লেখে যে এটা তো বেস, এটার নাম হচ্ছে আচ্ছা সরি এটা হচ্ছে তোমার ন্যাপথল। ন্যাপথলের ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি ন্যাপথল, এটা সংক্ষিপ্তভাবে এভাবে লিখতে পারি না, অথবা এন ওএস। যাই হোক, আমাদের তাহলে কি লাগবে? কাপলিং কম্পোনেন্ট লাগবে, আর হচ্ছে ডাইজেনন সল্ট লাগবে। দেন আমরা যে ফাইনালি যেটা পাবো অ্যাজোইক ডাইটা পাবো। এখানে দেখো এইখানে যে এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটার নাম কি? ব্রিজিং গ্রুপ না, এই গ্রুপটা হচ্ছে অ্যাজো গ্রুপ, ক্রোমোফোর গ্রুপ। ক্রোমোফোর গ্রুপ যদি আমরা ইউটিলাইজ না করতে পারি অ্যাজোইক কালারের মধ্যে, তাহলে সেটা কি হবে? কালার হবে? কালার কম্পোনেন্ট হবে? হবে না। ক্রোমোফোর গ্রুপ না থাকলে ওই কম্পাউন্ডটাকে আমরা কালার কম্পোনেন্ট বলতে পারি না। আচ্ছা, ক্রোমোফোর গ্রুপটি কালার ইন্ডিয়ান গ্রুপ, তাই না? কালার বিয়ারিং গ্রুপ। আর ক্রোমোজোমের সাথে ক্রোমোফোর গ্রুপটা যুক্ত আছে, অ্যাটাচ আছে। অ্যাজোইক ডাইসের ক্ষেত্রে এটা একটা ব্যাপার যে আমাদের ক্রোমোফোর গ্রুপটাকে ডেভেলপ করতে হবে। ওই কম্পাউন্ডের ভিতরে ক্রোমোফোর গ্রুপটা ডেভেলপ করাও একটা স্টেপ, ঠিক আছে? আচ্ছা, এটা একটা জেনারেল স্ট্রাকচার হলো। এখন আসলে দেখো ধারাবাহিক ভাবে দেখো আমরা সাধারণত কি করতে পারি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম নাইট্রাইট দিতে পারি। সোডিয়াম পজিটিভ চার্জ হতো না, নাইট্রাইট নেগেটিভ চার্জ হতো। এটাকে আমরা ক্লোরিন, এটাকে এভাবে লিখতে পারি না, এভাবে লিখতে পারি, তাই না? আর পজিটিভ পার্টটা আমরা যদি না লিখে জাস্ট নাইট্রাইটটা আমাদের সাথে যাবে, এভাবে লেখা যাবে Na2 জি স্যার এভাবে লেখা যায়, তাই না? এখানে দেখো, এখানে আমরা জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি আমরা করতে পারি সোডিয়াম নাইট্রাইট, এটার নাম হচ্ছে সোডিয়াম নাইট্রাইটকে যদি আমরা রিঅ্যাকশনে দিই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, তাহলে সেখানে কি হয়? নাইট্রাস অ্যাসিড প্রোডিউস হয়। তাহলে এখানে কি তৈরি হবে? নাইট্রাস অ্যাসিড, নাইট্রাইট অ্যাসিড, এটার নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড। এটাকে লিখছে এভাবে, দেখো কিভাবে লিখছে বলো। স্যার বেন বানসুর না তারপর হাইড্রোজেন কে এখানে আছে অক্সিজেন হবে, তারপর এটাকে লিখছে কিভাবে? এই নাইট্রাস অ্যাসিড, সেটা কিভাবে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম নাইট্রাইট বিক্রিয়া করলে আমরা পাচ্ছি কি? নাইট্রাস অ্যাসিড। আচ্ছা, এই নাইট্রাস অ্যাসিডটি আবার কি করবে? যখন অ্যাসিডিক কন্ডিশনে যাবে, অ্যাসিডিক সলিউশনে দেওয়া হবে, তখন হাইড্রোজেন আর আয়ন সেখান থেকে এসে এর সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে কি হবে? এটাকে যদি আমরা এভাবে যেখানে ওখানে যেভাবে লিখছি এভাবে লিখি, তাহলে এই হাইড্রোজেন আয়নটা এখানে এসে কি হবে? প্লেস হবে। প্লেস হয়ে এখানে একটা ওয়াটার মলিকিউল প্রোডিউস হচ্ছে না, এবং সেটা কি হবে? রিমুভ হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে। তাহলে সেখানে আমরা যেটা পাচ্ছি এটা পাচ্ছি, তাই না? এটা হচ্ছে তোমার নাইট্রোসোনিয়াম আয়ন, এটা হচ্ছে নাইট্রোসোনিয়াম আয়ন, এভাবে লিখতে পারি নাইট্রোসোনিয়াম আয়ন।
এরপরে দেখো আমরা যে বেজের কথা বলছিলাম মনে আছে অ্যারোমেটিক অ্যামাইন বেস জি স্যার ডাইজেনাম সল্ট আমরা প্রোডিউস করব আমাদের দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে ন্যাপথল আর একটা ডাইজেনাম সল্ট অ্যাজোডাইড দিয়ে ডাইং করতে হলে অথবা কালার ডেভেলপ করতে হলে দুইটা কম্পোনেন্ট মাস্ট রিকোয়ার্ড one is coupling component which is naphthalene another is diazonium salt আচ্ছা diazonium salt করতে গেলে আমাদের কি এই কেমিক্যাল রিঅ্যাকশন গুলো দরকার প্রথমে কি করতে হবে সোডিয়াম নাইট্রেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করাতে হবে সেখানে কি হবে নাইট্রাস অ্যাসিড প্রডিউস হবে সেই নাইট্রাস অ্যাসিড আবার কি হবে এখান থেকে যেহেতু অ্যাসিডিক সলিউশন হচ্ছে হাইড্রোজেন আয়নটা যুক্ত হয়ে ওয়াটার মলিকিউলটা রিপ্লেস হয়ে যাচ্ছে তখন নাইট্রোসোনিয়াম আয়ন প্রডিউস হচ্ছে এখন আসো সেই নাইট্রোসোনিয়াম আয়নটা কি করতেছে আমরা যে বললাম না অ্যারোমেটিক অ্যামিন জি এটাকে আমরা কিভাবে লিখতে পারি NH2 না NH2 এর সাথে একটা আদার্স লিভিং গ্রুপ থাকতে পারে আদার্স গ্রুপ থাকতে পারে এটাকে আমরা বলতেছি কি অ্যারোমেটিক অ্যামাইন আচ্ছা এই অ্যারোমেটিক অ্যামাইন কি করবে এই নাইট্রাস গ্রুপকে নাইট্রোসোনিয়াম গ্রুপকে অ্যাট্রাক্ট করবে অ্যাট্রাক্ট করে কিভাবে কি করবে দেখো জাস্ট এখানে এটাকে এভাবে লেখা যায় না NH2 মানে কি NH2 জি স্যার দুটো নাইট্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেন আচ্ছা সাথে কি আছে এই নাইট্রাস গ্রুপের N দ্বিবন্ধন অক্সিজেন তাই না এই ডাবল বন্ড সিঙ্গেল বন্ড এগুলো তো বুঝো জি স্যার আচ্ছা এটা বেসিক কেমিস্ট্রি এখন আসলে তাহলে ফর্মেশনটা হবে এরকম হবে না জি এখন এটাকে যদি আবার আমরা কি করি অ্যাসিডিক কন্ডিশনে যদি থাকে তাহলে হাইড্রোজেন আয়নের যুক্ত হবে না এখানে জি স্যার অ্যাসিড মানে তো হাইড্রোজেন আয়নের দ্বারা তো লগারিদমে সরি এটা তো পিএস যায় কিন্তু হাইড্রোজেন আয়নের উপস্থিতিতে এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডিক আচ্ছা তাহলে সেখানে আমরা কি পাবো দেখো এখানে দেখো an aromatic amine can attack the nitrosonium ion electrophilic nitrosonium ion and form nitrosoamine দেখো NH2 এখানে কি হচ্ছে NH2 তারপর হচ্ছে সিঙ্গেল বন্ড N ডাবল বন্ড ঠিক আছে ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড N ডাবল বন্ড অক্সিজেন তাহলে এটাকে আমরা বলতেছি নাইট্রোসোঅ্যামাইন আয়ন এখন এখানে কি করবে যেহেতু এটা সলিউশনের ভিতরে আছে সেটা পানি আছে পানির ভিতরে সেই ওয়াটার মলিকিউলটা এই হাইড্রোজেনটাকে অ্যাট্রাক্ট করবে করার পর দেন এখানে কি হচ্ছে সিম্পল এটা জাস্ট একটু বুঝে বললেই হবে তোমার এখানে N অক্সিজেন এরকম হচ্ছে না জি স্যার এরকম হচ্ছে আমি মানে একটু দ্রুত আগাচ্ছি তো ভালো হচ্ছে না তাহলে এখানেই দেখো এই জায়গায় এই প্রোডাক্টটা প্রোডিউস হচ্ছে এটার নাম হচ্ছে কি নাইট্রোসোয়ামিন এটা হচ্ছে নাইট্রোসোঅ্যামাইন এখন এই নাইট্রোসোঅ্যামাইনে এটা কি হচ্ছে জেনারেলি এটা হচ্ছে প্রোটোমারিজম রিঅ্যাকশন দিবে জাস্ট হচ্ছে এখানে প্রোটন কি হবে রিপ্লেস হবে ট্রান্সফার হবে এই এখান থেকে দেখো তোমার এটা হাইড্রোজেনটা এই এখান থেকে এখানে যাবে আর এই ডাবল বন্ডটা রিপ্লেস করবে রোটেট করবে জাস্ট এই বন্ডটা এখানে চলে আসবে আর এখান থেকে এখানে যাবে তাহলে আমরা ফাইনালি কি পাবো এখানে ফাইনালি পাবো N দ্বিবন্ধন N আর হচ্ছে O H তাই পাচ্ছি না এটাকে এইভাবে লেখা যায় ওএইচ হাইড্রোক্সাইড গ্রুপ হিসেবে লেখা যায় বুঝতে পারছো জি স্যার ওটাকে সিঙ্গেল বন্ড এই এটা হচ্ছে জাস্ট একটা প্রোটন ট্রান্সফার হবে প্রোটোমারিজম দিতে প্রোটন ট্রান্সফার হবে জাস্ট এই বন্ডটা এখানে যাবে রেজোন্যান্স হবে রোটেট করবে এখানে যাবে আর এখান থেকে কি হচ্ছে হাইড্রোজেনটা এই অক্সিজেনটা এখানে যাবে জি স্যার আচ্ছা এবং এটা তখন কি হচ্ছে এখানে একটা অ্যাজ গ্রুপ ডেভেলপ হচ্ছে অ্যাজ এ গ্রুপ ডেভেলপ হচ্ছে না আচ্ছা
আর সাথে কি হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপটা সেপারেট হয়ে আলাদা জায়গায় যাচ্ছে। আচ্ছা এখন এই প্রোটন ট্রান্সফার প্রোটোমারিজম কমপ্লিট হওয়ার পর আমরা এই স্টেজে পাচ্ছি, বুঝছো? সেটাই দেখো কি হচ্ছে, হাইড্রোজেনটা এখানে এসে এখানে অ্যাজোট গ্রুপ ডেভেলপ হচ্ছে, এই বন্ডটা যে হাইড্রোজেনের সাথে যাচ্ছে, আর এখানে তখন কি হচ্ছে নাইট্রোজেন দ্বিবন্ধন নাইট্রোজেন, তারপরে একটা বন্ড, তারপর অক্সিজেন। ঠিক আছে, আপনি যে ওএস একসাথে লিখছেন আর ওই যে আমি এখানে ওএস একসাথে লাগছে, এটা তুমি আলাদা ভাবে লিখতে পারো, তাহলে এখানে একটা বন্ড আছে। ঠিক আছে, এখন মিলছে। আচ্ছা এখন দেখো আন্ডার অ্যাসিডিক কন্ডিশন এই হাইড্রোক্সিল গ্রুপটা কি করে, হাইড্রোক্সিল গ্রুপটা হচ্ছে ওয়াটারের সাথে কনভার্ট হয়ে যায়, ওয়াটার মলিকিউল হয়ে যায়। এখানে দেওয়া আছে দেখো, এটা হচ্ছে নাইট্রাস অ্যামাইনটা পরবর্তীতে কি হচ্ছে হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে ওয়াটার মলিকিউল প্রোডিউস করতেছে, এই ফর্মে চলে আসছে। তাহলে এখানে এটা কি অক্সিজেন দুটো হাইড্রোজেন, তার মানে কি ওয়াটার না, ওয়াটার এটা জাস্ট হয়ে যাচ্ছে ওয়াটার, ওয়াটারটা রিমুভ হয়ে যাচ্ছে অথবা লিভ করতেছে এখান থেকে, তখন এটা যে গ্রুপটা হচ্ছে এই স্টেজে আসতেছে। এবং এখানে কি হচ্ছে ফাইনালি, এখানে কি হচ্ছে এটা হচ্ছে, তাই না? এই দুইটা মিলে কি একটা বন্ড হয় না, একটা বন্ড হয়, তাই না? তাহলে এটা আবার এখানে রিপ্লেস হচ্ছে, তখন ফাইনালি আমরা পাচ্ছি এরকম একটা স্ট্রাকচার। এটা হচ্ছে ডাইজোনিয়াম কম্পোনেন্ট, ডাইজোনিয়াম সল্ট। এখন এর সাথে যদি আমরা এই স্টেজে এসে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেই, তাহলে এখান থেকে আবার কি করব, ক্লোরিন দেব। যদি এটা এভাবে লিখি, ধরে এভাবে লিখলাম, আচ্ছা এটাকে যদি আমরা এভাবে লিখি, ফাইনালি এভাবে পাইছি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিই, তাহলে সেখানে কি হবে, এখানে জাস্ট তোমার যেহেতু এই জায়গায় আমরা বলেছি কি অ্যাসিডের মাধ্যমে ওয়াটার মলিকিউলটা রিপ্লেস হয়ে যাচ্ছে, আমরা এই স্টেজে পাইছি, তাই না? সেই অ্যাসিড ধরো এটা আমরা অ্যাসিডটা দিয়েছি, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কি দিয়েছি হাইড্রোক্লোরিক অ্যাসিড। কথা কি বুঝতে পারছো? জি স্যার। যেটা এখানে বলছে যে আমরা যে ইয়াটা পাচ্ছি, এটা হচ্ছে নাইট্রাস অ্যামাইনটা পাচ্ছি, সেই নাইট্রাস অ্যামাইনটা যদি আমরা কি করি এই স্টেজে আসার পরে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন দিই, তখন কি হচ্ছে এখানে হাইড্রোজেন আয়নটা এই পার্টের সাথে যুক্ত হয়ে হাইড্রোক্সিল গ্রুপের সাথে যুক্ত হয়ে সেটা ওয়াটার মলিকিউল হচ্ছে এই স্টেজে পাচ্ছি। এবং এটাকে এটার সাথে তাহলে কি আর ক্লোরিন থাকবে না, হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস, সেই ক্লোরিনটা আবার কি করতে পারে এর সাথে যুক্ত হতে পারে, যুক্ত হয়ে ফাইনালি কি হতে পারে, ধরো এটা যাবে হচ্ছে ডিটেইলস দেখে আর কি, আমরা ফাইনাল কি পাইছি নাইট্রাস অ্যামাইনে কি পাইছি বলো, এরকম পাইছি না, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন। তাহলে ধরো এটা হাইড্রোক্সিল গ্রুপ, এটা কি নেগেটিভ চার্জ যুক্ত না, নেগেটিভ চার্জ, তাহলে এটার সাথে এই হাইড্রোজেন আয়ন যুক্ত হবে না, আর এখানে এটা যুক্ত হবে এবং এখানে একটা ট্রিপল বন্ড ক্রিয়েট হবে। তাহলে এটা সংক্ষিপ্তভাবে আমরা লিখতে পারি N প্লাস Cl মাইনাস, এটা হচ্ছে তোমার ডায়াজোনিয়াম সল্ট। ঠিক আছে, এটাই হচ্ছে আমরা ডাইনিয়াম ন্যাপথল দ্বারা টেক্সটাইল ম্যাটেরিয়ালটাকে ট্রিট করার পর, ইমপ্রেগনেটেশন করার পর, মানে সম্পৃক্ত করার পর দেন আমরা এই ডাইজোনিয়াম সল্ট দ্রবণে আমরা এটা দিই। ঠিক আছে, এবং এই ডাইজোনিয়াম সল্টও আবার কি অদ্রবণীয়, সেটাকে আবার দ্রবণীয় করতে হবে। কিভাবে করতে হবে আমরা দেখি। তাহলে এই স্টেজ পর্যন্ত আমরা আসলে ডাইজোনিয়াম সল্টটা কিভাবে পাচ্ছি বুঝতে পারছি? জি স্যার। হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশনে আমরা সোডিয়াম নাইট্রেট দেব, সেখানে নাইট্রাস অ্যাসিড প্রোডিউস হবে, নাইট্রাস অ্যাসিড আবার কি করবে এই আপনার এই অ্যারোমেটিক অ্যামাইড, নাইট্রাস অ্যাসিড থেকে আমরা পাবো হচ্ছে নাইট্রোসোনিয়াম আয়ন, সেই এই অ্যারোমেটিক অ্যামাইড আবার নাইট্রোসোনিয়াম আয়নটাকে অ্যাটাক করে সেখান থেকে কি করবে এর নাইট্রাসো অ্যামাইড প্রোডিউস করবে,
সে এন নাইট্রোজেন অ্যামাইনটাকে আমরা যদি আবার প্রোটন ট্রান্সফার প্রোটোমারিজম রিঅ্যাকশনে দেখি তাহলে সেখানে এই ধরনের ফর্মেশন হয়, হাইড্রোক্সিল গ্রুপটা সেপারেট অ্যাজ এ গ্রুপ বিল্ড হয়। এরপরে এটাকে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন দিই তাহলে সেখান থেকে কি হচ্ছে, ওয়াটার মলিকিউলটা হাইড্রোজেন আয়নের সাথে চলে যাচ্ছে, হাইড্রোক্সিল গ্রুপটা হাইড্রোজেন আয়নের সাথে রিঅ্যাকশন করে ওয়াটার মলিকিউল হচ্ছে, আর ক্লোরিনটা কি করতেছে অ্যাজোরের সাথে যুক্ত হয়ে ডাইজেনিয়াম সল্ট প্রোডিউস করতেছে। এটা কমন মেকানিজম। আচ্ছা, এখানে বিভিন্ন ফাইবারের মলিকুলার স্ট্রাকচারটা দেখানো আছে। সাধারণত সেলুলোজিক ফাইবারের স্ট্রাকচার পূর্ণ স্ট্রাকচারের সাথে ডাইমলিকুলার বন্ড ক্রিয়েশন হয় সেলুলোজের 6 নম্বর কার্বনের হাইড্রোক্সিল গ্রুপের সাথে, প্রাইমারি হাইড্রোক্সিল গ্রুপ, যেটা রিঅ্যাক্টিভ ডাই পড়ানোর সময় আমরা দেখাইছিলাম, তাই না? তো এরকম আসলে প্রত্যেকটা ফাইবারের মলিকুলার স্ট্রাকচারটা অথবা পলিমার স্ট্রাকচারটা, প্রত্যেকটা ফাইবারের এক এক ধরনের পলিমার, সেটা ন্যাচারাল হোক অথবা সিনথেটিক হোক। তো কটন এক ধরনের পলিমার, সেখানে ডিগ্রি অফ পলিমারাইজেশন আছে কত, মোর দেন 5000। আচ্ছা, এটা হচ্ছে সেলুলোজিক কটনের স্ট্রাকচার, এটা হচ্ছে উলের স্ট্রাকচার। যেমন উলের স্ট্রাকচার হচ্ছে তোমার দুই পাশে এক পাশে অ্যামাইনো গ্রুপ থাকে, আরেক পাশে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে। এটা ড্যাক্রন অর্ডার পলিস্টারের ক্ষেত্রে, তাই না, দেওয়া আছে। এগুলো অ্যাসেটেট রেন আছে, নাইলন আছে, এই ফাইবারগুলো জাস্ট এই স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে। এখন আসলে মেকানিজম, how we can perform dyeing by the azoic color, অথবা how we can develop the azoic color into the textile material, কিভাবে আমরা টেক্সটাইল ম্যাটেরিয়ালের ভিতরে এই azoic কালারটা ডেভেলপ করতে পারি, কারণ এটা তো নরমাল ওয়েতে কালার ডেভেলপ করে না, এখানে একটা ম্যাজিক অথবা স্পেশাল কিছু প্রসিডিউর আছে। তো প্রথম যেটা আমি বলেছিলাম যে ন্যাপথল দিয়ে ট্রিট করা হয়, তাই না? জি। প্রথম স্টেপটা হচ্ছে তোমার ন্যাপথলেশন। ন্যাপথলের নাম শুনছো তো? জি স্যার। তোমরা বাসা বাড়িতে তেলা পোকা কিংবা ইনসেক্ট দ্বারা যাতে টেক্সটাইল ফ্যাব্রিক গার্মেন্টস অথবা পোশাক আশাক নষ্ট না হয় সেই জন্য আমরা প্রোটেকশন হিসেবে এটা ইউজ করি। আচ্ছা, তো ন্যাপথলেশনের ক্ষেত্রে আমাদের প্রথম কিন্তু কি করতে হবে, ন্যাপথল দ্রবণে মানে ন্যাপথলকে আমরা তো দ্রবীভূত করে দিতে হবে। ন্যাপথল পানিতে দ্রবীভূত, সেই ন্যাপথল যখন পানিতে আমরা দ্রবীভূত করি এটা হচ্ছে অ্যালকালি দিয়ে। আমরা ন্যাপথলকে যদি আমরা নরমাল ভাবে আমরা কিন্তু দ্রবীভূত করতে পারি না। আমরা ন্যাপথল সাপোজ ধরো ন্যাপথলকে সংক্ষিপ্তভাবে এভাবে লিখলে এটাকে আমরা অ্যালকালি স্ট্রং অ্যালকালি ইউজ করলে তখন হচ্ছে সোডা ন্যাপথল প্রোডিউস হয়, সেটাকে আমরা এভাবে বলতে পারি ন্যাপথল ও এন, জাস্ট এখান থেকে হাইড্রোজেন রিপ্লেস করা। আচ্ছা, এটা হচ্ছে সোডিয়াম সল্ট অফ ন্যাপথল, সোডিয়াম সল্ট অফ ন্যাপথল। এই সোডিয়াম সল্ট অফ ন্যাপথল এটা হচ্ছে সলুবল। নরমাল যে ন্যাপথল গুলো পাই এটা হচ্ছে ওয়াটার ইনসoluble, কিন্তু সেইগুলোকে আমরা সলুবল করতে পারি কি স্ট্রং কনসেন্ট্রেটেড অ্যালকালি, যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা যদি এটাকে দেই তখন এটা রিঅ্যাকশন হয়ে সোডিয়াম সল্ট অফ ন্যাপথল প্রোডিউস হচ্ছে, যেটা ওয়াটার সলুবল। আচ্ছা, তাহলে ন্যাপথল তুমি পানির পাত্রে কি করছো, ন্যাপথল দিয়েছো, তাই না? দিয়েছো, সেটা হচ্ছে দ্রবীভূত হয়ে গেছে। এখন তোমাকে কি করতে হবে, টেক্সটাইল ম্যাটেরিয়াল দিতে হবে। টেক্সটাইল ম্যাটেরিয়াল দিলে ওই ন্যাপথল দ্রবীভূত সলিউশনে দিলে তখন ওই ন্যাপথলটা হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়ালের মধ্যে পেনিট্রেট হবে, ন্যাপথলেশন হবে, ইমপ্রেগমেন্টেশন হবে, মানে ওর দ্বারা ন্যাপথল দ্বারা টেক্সটাইল ম্যাটেরিয়ালটা সম্পৃক্ত হয়ে যাবে, ফাইবারের ভিতরে ঢুকে যাবে। আর এই ফাইবারের ভিতরে ঢুকলে তখন হচ্ছে যে অ্যাজের কালারটা আছে না, সেটা ফাইবারের ভিতরে অ্যাট্রাক্ট হবে, কানেকশন হবে। এরপর ন্যাপথল এক ধরনের কালার, এক ধরনের স্তর, এটাই ধরো একটা কালার। আচ্ছা, তাহলে আমরা প্রথম কি করতে হবে, ন্যাপথলেশন করতে হবে, দেন আমাদের কি করতে হবে, ডেভেলপমেন্ট অফ দ্য ক্রোমোফোর অ্যাজো দিস ইজ দ্য ডাইজেশন। এবং এর ভিতরে আমাদের কি করতে হবে, যে ডাইজেনিয়াম সল্ট
প্রডিউস করলাম, সেই ডায়াজোনাম সল্টের মধ্যে আবার কি হচ্ছে, সেটাও এক ধরনের ডায়াজোনাম, প্রত্যেকটা ডাইতে একটা একরকম লৌহ, তাই না? সেই ডায়াজোনাম সল্টের মধ্যে আমরা অ্যাজোগ্রুপ ডেভেলপ করতেছি, ইউটিলাইজ করতেছি, সেটা আবার কি ক্রোমোফোর বেয়ার করতেছি কালার। তারপর ডেভেলপমেন্ট অফ কালার কম্পাউন্ড, দিস ইজ দ্য কাপলিং। যখন এই কটন অথবা টেক্সটাইল ম্যাটেরিয়ালটাকে আমরা ন্যাচারালাইজেশন করে ফেললাম, দেন ডায়াজোনাম সল্ট দিয়ে এটাকে ট্রিট করলাম, ট্রিট করার পর ডায়াজোনাইজেশন কমপ্লিট, তখন সেখানে কাপলিং কাপলিং হয়ে কালার ডেভেলপ হচ্ছে। কালার ডেভেলপ হয়ে গেল, তখন আমাদের টাইম শেষ। এবং এই কাজগুলো করতে হয় খুবই মানে নরমাল টেম্পারেচার, ন্যাচারালাইজেশন করতে হয় রুম টেম্পারেচারে, এটা করতে হয় ডায়াজোনাইজেশন করতে হয় রুম একদম আইস টেম্পারেচার, নট কুল টেম্পারেচার। করার পরে তখন আমাদের কি টাইম কমপ্লিট হয়ে গেল, এরপর আমাদের শপিং করা, হট ওয়াশ, কোল্ড ওয়াশ, হট ওয়াশ উইথ সোপ, কোল্ড ওয়াশ উইথ সোপ, মানে এটা সাবান ডিটারজেন্ট সহকারে বয়েলিং টেম্পারেচার করতে পারি, তারপর আবার নরমাল টেম্পারেচার কোল্ড ওয়াটার করতে পারি। সেই ন্যাপথালেশনটা কিভাবে হয় একটু দেখো। ন্যাপথালেশন বুঝতে পারছো তো? জি স্যার, আচ্ছা, এটাই তো দেখ ন্যাপথালস আর ইনসoluble in water, পানিতে অদ্রবণ। They can be dissolved in water by converting them into sodium compound which are soluble in water. Then for this caustic soda is used. Sodium hydroxide use করছি না কেন? caustic soda। আচ্ছা, ন্যাপথাল OH caustic soda এর সাথে বিক্রিয়া করে ন্যাপথাল OH এ সোডিয়াম সল্ট ন্যাপথাল soluble in hot water, soluble in hot water, গরম পানিতে ডুবিয়ে দিয়েছে। এরপর আমরা কি করব, এই যে পাত্রের মধ্যে নেব সেই ন্যাপথাল সহ অ্যালকালি নিয়েছি, নেওয়ার পরে সেটা ন্যাপথালটা দ্রবীভূত হয়ে গেছে ডাইজেন মানে হট টেম্পারেচার গরম পানিতে, দেন আমরা টেক্সটাইল ম্যাটেরিয়ালটা ওর ভিতরে দেব, দিয়ে কত 20-25 মিনিট ওটাকে জাস্ট স্টাইলিং করব অথবা ইমপ্রেগমেন্টেশন যাতে ক্লিয়ারলি হয়, যাতে সব জায়গায় ফ্যাব্রিকের ফাইবারের ভিতরে পর্যন্ত ন্যাপথাল সলিউশনটা ঢোকে। ইন সাম কেসেস দ্য অ্যাডিশন, এবং ওই বাতের মধ্যে আমরা অল্প পরিমাণ কমন সল্ট অথবা গ্লোবাল সল্ট আমরা ইউজ করতে পারি, যেটা কি করে ওই ন্যাপথালটা ফাইবারের ভিতর পেনিট্রেশন অথবা ইমপ্রেগমেন্টেশন যাতে খুব ভালোভাবে হয়। রুম টেম্পারেচার মানে সাধারণ একটা টেম্পারেচারে রুম Normal. টেম্পারেচার আমাদের কত থাকে? Normal একটা। নরমাল টেম্পারেচার। আচ্ছা, এরপর আমরা কিছু কমন সল্ট দেব এখানে এই পাত্রের মধ্যে, দিলে এটা কি হয়, ইমপ্রেগমেন্টেশনটা খুব ভালোভাবে হয়, ইউনিফর্মলি হয়। এরপর আমরা সেই গুডসটাকে টেক্সটাইল ম্যাটেরিয়ালটাকে স্পেস করে নেক্সট সেকেন্ড স্টেপে আমরা যাব। আচ্ছা, সেকেন্ড স্টেপে যাওয়ার আগে এই ন্যাপথালেশনের বেশ কিছু বিষয় দেওয়া আছে, ফ্যাক্টরসগুলো দেওয়া আছে, যেমন সাবস্ট্যান্টিভিটি। যদি আমরা ন্যাপথাল এর কনসেন্ট্রেশনের উপর ভিত্তি করে টেক্সটাইল ম্যাটেরিয়ালের সাবস্ট্যান্টিভিটি ডিপেন্ড করবে। যদি বেশি পরিমাণে ইউজ করি অ্যাজিড ডাইসের প্রতি অ্যাফিনিটিটাও টেক্সটাইল ম্যাটেরিয়াল বাড়বে। এটা দেওয়া আছে লো, মিডিয়াম, হাই এরকম। আর কনসেন্ট্রেশন, ওই যে আমি বললাম যে টেক্সটাইল ম্যাটেরিয়ালটা তুমি ডাইং করবা সেটা ডেপথ অফ কালার অথবা শেড পার্সেন্টেজটা কতটুকু হবে, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা কি ন্যাপথালেশন প্রসেস, মানে যতটুকু ন্যাপথালেশন হবে, ইমপ্রেগমেন্টেশন যতটুকু হবে, ন্যাপথাল ওই শেড পার্সেন্টেজটা ততটুকু হবে, কারণ এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। যদি বেশি পরিমাণে ইমপ্রেগমেন্টেশন হয়, ন্যাপথালেশন হয়, তাহলে তার ডাই পিকআপের ক্যাপাবিলিটি বেশি হবে, ডেপথ অফ কালার বেশি হবে, অথবা কালার পিকআপ পার্সেন্টেজ বেশি হবে, শেড পার্সেন্টেজ বেশি হবে। কথা কি বুঝছো? আচ্ছা, টাইম অফ ইমপ্রেগমেন্টেশন আছে, আচ্ছা 20-25 মিনিট বলেছিলাম, টেম্পারেচার হচ্ছে 20 থেকে 25 ডিগ্রি, ইমপ্রেগনেশন হতে। আচ্ছা, অ্যাডিশন অফ কমন সল্ট, গ্লোবাল সল্ট, যেটা বলছিলাম যে অল্প পরিমাণ ওই বাথরুম মধ্যে আমরা সল্ট কমন সল্ট অথবা গ্লোবাল সল্ট ইউজ করতে পারি। এখন আসলে সেকেন্ড স্টেপ, মানে ন্যাপথালের মোটামুটি বেসিক ধারণা তো হয়েছে। ন্যাপথালেশন ডায়াজেটাইজেশনও আমার বলা হয়ে গেছে ইয়েতে। তারপরে দেখো ওই যে এটার নাম হচ্ছে অ্যারোমেটিক অ্যামাইন, এটা একটা বেস, এটা হচ্ছে খাদ্য। তাহলে বেস, এই বেসটাও বলেছিলাম না যে এটাও পানিতে অদ্রবণীয়, এটাকে দ্রবণীয় করতে হবে। এই বেসটাও পানিতে অদ্রবণীয় দ্রবণীয় করতে হবে, তার সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি হচ্ছে দেখো, এই আয়োনাইজ স্টেজে মানে এটা
অনেকটা হচ্ছে তোমার চার্জ স্টেজ আছে, তাই না? চার্জ স্টেজ, পজিটিভ নেগেটিভ পার্ট আয়নাইজ স্টেজ আছে। এখন এটাকে যদি আমরা কি করতে চাই, ডাইজাগ্রাম সল্ট প্রডিউস করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম নাইট্রেট বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড প্রডিউস করতে হবে। সেই নাইট্রাস অ্যাসিডের সাথে যে বেস ফর্ম, এটা যখন আমরা বিক্রিয়া করতেছি তখন এখানে কি হচ্ছে, এই যে অ্যাজট ডেভেলপ হচ্ছে, ওভার ডেভেলপ হচ্ছে। এটা হচ্ছে আমরা যে ডাইজোনিয়াম ক্লোরাইড বলছি, মনে আছে? ডাইজোনিয়াম ক্লোরাইড অথবা ডাইজোনিয়াম সল্ট, আর পানি তো এটা বাই প্রোডাক্ট ডেভেলপ হচ্ছে। আচ্ছা, that diazotized base in the ester will be highly acidic due to excess hydrogen. যেটা এই যে ডাইজোনিয়াম ক্লোরাইডটা, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতেই প্রোডিউস হচ্ছে, তাই না? তাহলে তার মধ্যে কি অ্যাসিডিক কন্ডিশনটা বেশি না? বেশি। সেটার জন্য এই অ্যাসিডিটি কমানোর জন্য আমাদের কি করতে হয়, সোডিয়াম অ্যাসিটেট ইউজ করে। হাইড্রোক্লোরিক একটি স্ট্রং অ্যাসিড না, হাইড্রোক্লোরিকের উপস্থিতি বেশি থাকলে স্ট্রং অ্যাসিডিক কন্ডিশনটা বেশি থাকে। এটাকে রিডিউস করার জন্য, উইক করার জন্য সোডিয়াম অ্যাসিটেট দিয়ে যদি আমরা ওই ইয়াটাকে ট্রিট করি, তাহলে সেখানে কি হয়, উইক অ্যাসিটিক অ্যাসিড প্রোডিউস হয়, অ্যাসিটিক অ্যাসিড প্রোডিউস হয়, আর এটা হচ্ছে নরমাল সল্ট যেটা পানিতে দ্রব হয়ে চলে যায়। আচ্ছা, কাপলিং উইল অলসো বি স্লোড ডাউন ইফ দ্য লিকুইড বিকাম অ্যালকালাইন। মানে এটা যদি আবার অ্যালকালাইন কন্ডিশনে যায়, তাহলে কাপলিংটা মানে ন্যাপথল করা ফ্যাব্রিকটা যখন ডাইজোনিয়াম সল্টে দেব তখন কালারটা প্রোডিউস হবে কাপলিং হয়ে। সেই কাপলিং এর পার্সেন্টেজটা কমে যায় যদি এটা অ্যালকালাইন কন্ডিশনে চলে যায়। এই জন্য হচ্ছে ওটা পিএস অ্যাসিডিক কন্ডিশনে রাখতে হবে 5 থেকে 6 এর মধ্যে, কিন্তু আবার স্ট্রং অ্যাসিডিক কন্ডিশনে থাকলে প্রবলেম। এই জন্য যেটাকে আমরা সোডিয়াম অ্যাসিডেট দিয়ে ওই অ্যাসিডিক কন্ডিশনে নিয়ে আসতেছি, বাট তার মানে এই না যে এটা অ্যালকালাইন কন্ডিশনে নিয়ে যাবে। আর অ্যালকালাইন কন্ডিশনে নিয়ে গেলে মানে পিএইচ 7 এর উপরে চলে গেলে তখন সেখানে কাপলিংটা অথবা কালার ডেভেলপটা কম হবে। This excess alkali can be neutralized by adding an alkali binding agent, aluminum sulfate দ্বারা আমরা এটা কন্ট্রোল করতে পারি। আচ্ছা, ফাইনালি যে থার্ড যে স্টেপ সেটা হচ্ছে তোমার কাপলিং। ওই যে ন্যাপথলেটেড ম্যাটেরিয়ালটাকে আমরা কি করলাম, পুনর্বেশ করে ন্যাপথলেশন করার পরে দেন আমরা সেটাকে ডাইজোটাইজেশনের ডাইজোনিয়াম সল্টের ভিতরে দিলাম, দেওয়ার পর সেখানে কি হচ্ছে, কাপলিং অথবা ডেভেলপিং হলো কালারটা। এবং এই স্টেজে আসতেছে কি আমাদের পিএইচ হচ্ছে অ্যাসিডিক কন্ডিশন অবশ্যই রাখতে হচ্ছে, মনে আছে? আচ্ছা, রাখতে হচ্ছে, আর সেখানে কালারটা ডেভেলপ হচ্ছে 2-3 মিনিট আমরা ডাইজোটাইজেশনটা করব 2-3 মিনিট। এবং ফাইনাল কেমিক্যাল স্ট্রাকচারটা রিঅ্যাকশনটা আমরা এইভাবে দেখতে পারি। ন্যাপথল 1 মানে ন্যাপথলটা পানিতে ডুবে গেল, ঠিক আছে? এই ন্যাপথলটা পানিতে মানে পানিতে দ্রবীভূত ফর্মে আছে, মানে এটা পানিতে দ্রবীভূত হবে। আর বেস এটা হচ্ছে ডাইজোনিয়াম ক্লোরাইড, ডাইজোনিয়াম সল্ট, তাই না? এটা হচ্ছে ন্যাপথল সলুবল ফর্ম, এটাও সলুবল ফর্ম। এই দুটাকে যখন আমরা এই রিঅ্যাকশন একসাথে দিচ্ছি তখন এরকম তৈরি হচ্ছে, ন্যাপথলের সাথে এরকম এই ফর্মে চলে আসছে। আচ্ছা, এখন এটাই হচ্ছে ফাইবারের সাথে কম্পিটিশন করতেছে এবং ফাইবার কালারটা ডেভেলপ করছে। এটা হচ্ছে ফাইনালি আমরা এটা দেখাইতে পারি। আমরা ন্যাপথলটাকে সলুবল ফর্মে আনতে তার রিঅ্যাকশন দেখেছি, ডাইজোনিয়াম সল্ট কিভাবে প্রডিউস হচ্ছে রিঅ্যাকশন দেখাইছি, এবং সেটাই কার্বনের মধ্যে এই ফর্মে এসে ডেভেলপ হচ্ছে। এটা হচ্ছে কাপলিং। এখানে কি ন্যাপথল এবং বেস ডাইজোনিয়াম সল্ট দুটি কাপলিং হয়ে এটা আসছে, কম্বাইন্ড হয়েছে না, কাপলিং হয়েছে না, এটা ফাইবারের সাথে ডেভেলপ হচ্ছে, কালার ডেভেলপ করতেছে। আচ্ছা, আফটার ডাইং আমাদের কি করতে হবে, ওই যে ওয়াশ করতে হবে, শপিং 1 গ্রাম পার লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে একটা বিষয় আছে কি অ্যাসিড নিউট্রালাইজেশন করা। আচ্ছা, it is soak the boil 30 minutes to remove unfixed dyes. The soaking process will increase the larval process. যদি আমরা ডাইং শেষে যদি শপিং অথবা ওয়াশিং রিনজিং ইয়াটা যদি একটু বাড়াই সাইকেলটা, তাহলে কি হয়, সেটা হচ্ছে আনফিক্সড ডাইসটা যেগুলো ফ্যাব্রিকের সারফেসে থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেলে তখন রাবিং প্রসেস, মানে যদি আনফিক্সড যেটা ফাইবারের ভিতরে ঢুকে গেছে সেটা তো আর এখন বের হতে হচ্ছে, কিন্তু যেটা সারফেসে আছে ওটা তো মানে দুর্বল বন্ডের মাধ্যমে হচ্ছে লেগে আছে কোনোভাবে,
অ্যাট্রাকশন দুর্বল অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে অ্যাবজর্পশন হয়ে আসে। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার ওইগুলো খুব সহজেই হালকা ঘর্ষণে উঠে যায় অথবা হালকা ওয়াশে উঠে যায়। তো এটা যদি আমরা ডাইং করার পরে যদি স্পোকেন ওয়াশ, হট ওয়াশ, কোল্ড ওয়াশ করি তাহলে ওটা চলে গেলে দেন আমাদের রাবিং ফাস্টনেসটা ডেভেলপ হবে। আদার্স ওয়াশ এবং লাইট ফাস্টনেস তো ভালো আছে। আরেকটা বিষয় আছে নিউট্রালাইজেশনের ক্ষেত্রে আমরা যদি অ্যালকালাইন হয়ে থাকে তাহলে অ্যাসিড ইউজ করি, আর অ্যাসিডিক হয়ে থাকলে অ্যালকালাইন ইউজ করি, অ্যালকালাইন ইউজ করি। আচ্ছা, ফাস্টনেস প্রপার্টি সেটা তো কয়েকবার বলা হয়েছে, নতুন করে বলা হয়েছে অনেকবার বলা হয়েছে। যেমন লাইট ফাস্টনেস, এক্সেলেন্ট লাইট ফাস্টনেস, তারপর হচ্ছে তোমার ওয়াশিং ফাস্টনেস এক্সেলেন্ট। হ্যাঁ, রাবিং ফাস্টনেস, রাবিংটা একটু দুর্বল, সেটা আমরা এইভাবে ডেভেলপ করতে পারি। পাশাপাশি হচ্ছে আরো কি করতে পারি, ওই যে রিনজিং অথবা ওয়াশিং সাইকেলটা বাড়ানো। আচ্ছা, why azure color is called ice and magic color? ice color কেন বলা হচ্ছে? সেখানে টেম্পারেচার খুব কম রাখা হচ্ছে। এই ডাইজেনাম স্টেজে আমাদের কি করতে হচ্ছে, জাস্ট টেম্পারেচার রাখতে হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, যেটাকে আইস টেম্পারেচার বলা হয়, এবং সেখানে কালারটা ডেভেলপ হচ্ছে। ডাইজেনাম ক্লোরাইড প্রোডিউস হচ্ছে, এটাই হলো মানে কালারটা ডাইজেনাইজেশন স্টেজে, এবং এই জন্য আমরা এটাকে বলতেছি আইস কালার। আবার যদি বলি এটা ম্যাজিক কালার কেন বলতেছি, টু স্টেপ আর রিকোয়ার্ড, এটা তো মোটামুটি জানা। মেইন টু স্টেপ রিকোয়ার্ড, একটা হচ্ছে ন্যাপথলিনেশন আর একটা হচ্ছে ডাইজেনাইজেশন, আর যখন এটা কম্বাইন হচ্ছে তখন কাপলিং হচ্ছে। হ্যাঁ, তা ফার্স্ট স্টেপে আমরা হচ্ছে ন্যাপথলিন ট্রিট করব, সেকেন্ড স্টেপে হচ্ছে যে ডাইজেনাম সল্ট তৈরি করব, আর সেই ডাইজেনাম সল্টের মধ্যে ওই ন্যাপথল করা কাপড়টা ডাইজেনাম সল্টে যখন দেব তখন সেটা কি হবে, 2-3 মিনিটের মধ্যে ম্যাজিক্যালি কালারটা শো করবে, ফুটে উঠবে। তখন এই জন্য এটাকে আমরা বলতেছি ম্যাজিক কালার। তার আগে কালারটা ভাবে বোঝা যায় না যে টেক্সচার মেটাল কালার। Why azure grades are called naphthalene or pigment color? একই কথা বলে দেব, ঠিক আছে? ন্যাপথল দিয়ে ট্রিট করা হচ্ছে দেখি। আচ্ছা, general procedure for dyeing cellulosic material with azure grades. ইমপ্রেগনেশন বা তার সাথে ডেভেলপমেন্ট। ইমপ্রেগনেশন যেখানে ন্যাপথল দিয়ে হচ্ছে সম্পৃক্ত করা হচ্ছে, ন্যাপথল দিয়ে টেক্সটাইল মেটাল থেকে করা হচ্ছে। ডেভেলপমেন্ট যেখানে ডাইজেনিয়াম সল্টের ভিতরে ওই টেক্সটাইল মেটালটা নিয়ে এসে দেওয়া হচ্ছে, সেখানে ফ্যাব্রিকের ভিতরে ন্যাপথল আছে, আর ন্যাপথলের সাথে কি হচ্ছে ডাইজেনিয়াম সল্ট রিঅ্যাকশন করে ফাইবারের ভিতরে কাপলিং করে কালার প্রোডিউস করছে। সিম্পল রেসিপি দেওয়া আছে, যেমন হচ্ছে তোমার ইমপ্রেগনেশন বাতি, যেমন ডাইসটা দিলে অ্যাজেড ডাই দিলা, তারপর টিআরওয়েলটা এখানে হচ্ছে জাস্ট সফট করবে, এবং তারপরে অ্যালকালিস এটা জাস্ট হচ্ছে যে তোমার কি করবে, ন্যাপথলটা সলুবল করবে। আচ্ছা, ওয়াটার অবশ্যই হট ওয়াটার লাগবে, ন্যাপথল হট ওয়াটারে অ্যালকালির উপস্থিতিতে দ্রবীভূত হবে। এই তো তারপর ফর্মালডিহাইড ইউজ করা যেতে পারে, কিন্তু ফর্মালডিহাইড হচ্ছে স্বাস্থ্যের জন্য, পরিবেশের জন্য ক্ষতিকর। টেম্পারেচার এত থাকবে এত না, একটা 20-25 অথবা ম্যাক্সিমাম 40 রাখতে পারে। টাইম হচ্ছে 48 মিনিটস। আচ্ছা, এরপর আছে ডেভেলপমেন্ট বাতে হচ্ছে আমরা যেটা যে ডাইজেটাইজেশন বেস ইউজ করব, ডাইজেটাইজেশন সল্ট ইউজ করে, দেন সেখানে আমরা সেটাকে আবার দ্রবীভূত করতে গেলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে না, সেগুলো একবার দিই, সোডিয়াম নাইট্রেট দিয়ে দিই, দেওয়ার পর ডাইজেনাম সল্ট ফর্মেশনটা হবে, সেখান থেকে ওই ন্যাপথল ফ্যাব্রিকে আছে ডাইজেনাম সল্ট ডেভেলপ হলো, তারপর ন্যাপথল আর ডাইজেনাম মিলে কাপলিং হলো, কালার হলো। আচ্ছা, প্রসিডিউর কিভাবে করবো ধারাবাহিকভাবে এখানে দেওয়া আছে। প্রথমে সোডিয়াম নাইট্রেট নিব, তারপর হচ্ছে তোমার ন্যাপথল নিব, সোডিয়াম হাইড্রোক্সাইড নিব, হট ওয়াটার নিব, দ্রবীভূত করব, কাপড়টা সরাইব, আবার সেখানে ডাইজেনাম অ্যারোমেটিক অ্যামাইন দিব, সোডিয়াম নাইট্রেট দিব, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব, দেওয়ার পর সেখানে ডাইজেনাম সল্ট হবে। হ্যাঁ, এইগুলো ধারাবাহিকভাবে টেম্পারেচার কত রাখবো, এটা দুইটা স্টেজে এভাবে বর্ণনা করা আছে। আচ্ছা, যে কেমিক্যালগুলো অক্সিলারিজ ইউজ করা হয় সেগুলো দেখো, কস্টিক সোডা সলিউবল দ্য ডাইমেটেরিয়াল প্রোডিউস অ্যালকালি মেটেরিয়াল, ডাইটাকে সলিউবল ফর্মে নিয়ে আসা,
টিআর will use for softening agent is as dispersing agent. Softening agent হিসেবে ইউজ হচ্ছে ফর্মালডিহাইড যদি আমরা লেভেল টাইমের প্রয়োজন হয় তাহলে সেটা লেভেল টাইম এটাতে হেল্প করে। আর সল্টটা তো ওই যে ন্যাপথনটাকে অথবা অ্যাসিড কালারটাকে পেনিট্রেশন করতে অথবা তোমার অ্যাট্রাকশন অ্যাবিলিটি বাড়ানোর জন্য আমরা সল্ট ইউজ করি। থ্যাঙ্কস। স্যার এই টিআর ওয়েলটা কি? এটা হলো টার্কি রেড ওয়েল, এক ধরনের এটাকে সফেনিং সফটওয়্যার টিআর ওয়েল ওয়েটিং এজেন্ট সফেনিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। টার্কি রেড ওয়েল এটা হচ্ছে ট্রেড নেম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কোশ্চেন আছে কি পুরো লেকচারের উপর যদি কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো। এই তো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলুন। কোশ্চেন আছে? এটা আপনার এই শরীরের জন্য ক্ষতি করে, এই জন্য কি এটা ব্যবহার হয় না নাকি? শরীরের জন্য কোনটা বলুন? স্যার এই ডাইসটা এখন তো আসলে যত সিনথেটিক ডাইস আছে বর্তমানে যত বড় বড় বায়ার আছে কাস্টমার বলো আর পরিবেশবিদদের তো খুব কনসার্ন হচ্ছে আসলে অ্যাজ অফ ট্রি থাকতে হবে। অ্যাজ অফ ডাই আর ইউজ করা যাবে না, অ্যাজ অফ ট্রি ডাইস ইউজ করতে হবে। এবং বর্তমানে সারা বিশ্বে যত ধরনের ডাই কালারিং কম্পোনেন্ট ইউজ করা হয় তার মধ্যে হচ্ছে একটা সময় মানে আজ থেকে 5-7 বছর আগ পর্যন্ত ম্যাক্সিমাম ছিল অ্যাজ অফ ডেরিভেটিভসের ডাইসের বেশি ছিল। কারণ অ্যাজ অফ ডেরিভেটিভ ডাইস কারণটা হচ্ছে ইউজের কারণটা হচ্ছে মানে এক্সিলেন্ট টোন পাওয়া যায়, শেড পাওয়া যায়, ব্রিলিয়ান্ট শেড, ব্রাইটনেস যা পাওয়া যায় সেটা অন্য কোনো কম্পাউন্ডের ডাইসে এত পসিবল না, কোনো গুরুত্ব পসিবল না। কিন্তু অ্যাজটা হচ্ছে খুব ক্ষতিকর। হ্যাঁ, এবং এটা ক্ষতির কারণ হচ্ছে কার্সিনোজেন মানে ক্যান্সার সৃষ্টি করে এই জাতীয় উপাদানগুলো বেশি এটাকে স্কিনে, যে কারণে এটা হচ্ছে অ্যাভয়েড করা হচ্ছে। এবং বর্তমানে যত গ্রিন প্রজেক্ট আছে, গ্রিন ফ্যাক্টরিগুলো আছে, এখানে হচ্ছে তোমার ওরা মোটামুটি এনশিওর করে যে অ্যাজ এ ফ্রি ডাইস। এবং যারা ডাই এবং কালার ডাই পিগমেন্ট ম্যানুফ্যাকচারার আছে ওরা এইভাবেই অ্যাজো সারা আদার্স প্রপার গ্রুপযুক্ত ডাইস মার্কেটিং করে অথবা প্রডিউস করে। কিন্তু প্র্যাকটিক্যাল সেন্সে এখনো অনেক জায়গায় অ্যাজো ডাইস আমরা যদি এই পিএইচটা কন্ট্রোল করে রাখি তাহলে তো পিএইচ এর সাথে অ্যাজো পিএইচ এর সাথে অ্যাজো শরীরের সাথে স্যার যে অ্যাসিড অ্যাসিড খার জাতীয় জিনিস বেশি ইউজ হতেছে। হ্যাঁ, অ্যালকালাইন হলে সেটা সমস্যা, স্কিনের জন্য সমস্যা। তো সেক্ষেত্রে নিউট্রালাইজেশনটা ইম্পর্টেন্ট কারণ নাপটা ট্রিটমেন্ট প্রসেসটা ফিনিশিং প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট। এবার হচ্ছে সেখানে অ্যালকালি আছে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট, ক্লোরিন আছে কিনা, ক্লোরিন এগুলো হচ্ছে ফিনিশিং স্টেজে যে মানে প্রোডাক্টটা ফাইনাল স্টেজে যে, তবে এটা আবার সরাসরি ডাইনের সাথে রিলেটেড। ক্লোরিন ফ্রি হতে গেলে আমাদের বর্তমানে যে রিঅ্যাক্টিভ ডাইগুলো আছে ইনসেক্টিসাইডস, মনোক্লোরোট্রাইজিন, বেশি পরিমাণে ইউজ হচ্ছে ডিসিটি ডাইক্লোরোটাইড, হ্যাঁ ডিসিটি ডাইগুলো বেশি ইউজ হয়। এগুলোর পরে আবার হচ্ছে ভিনাইল সালফোন, মাল্টিফাংশনাল আছে, পলিফাংশনাল আছে, তো সেখানে ভিনাইল সালফোন আছে, পিরিমিডিন গ্রুপযুক্ত আছে। কিন্তু ক্লোরিন 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 ব্রোমিন এগুলো হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ এবং এর পারফরম্যান্স অনেক ভালো, কিন্তু এগুলো হচ্ছে ক্ষতিকর, ক্লোরিনটা ক্ষতিকর। এগুলো আস্তে আস্তে হচ্ছে রিমুভ করা হচ্ছে। হ্যাভি মেটাল যুক্ত ডাইসগুলো আস্তে আস্তে এটা ডেভেলপ করে হ্যাভি মেটাল যাতে ডিসচার্জ না হয় পরিবেশে সেগুলো কনসিডার করা হচ্ছে। ক্লাস শেষ, টাইম শেষ। আর তোমাদের আর কিছু যদি জানার থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আমাকে